আসসালামু আলাইকুম দর্শক। যে কথা জানতে চান অনুষ্ঠানে আজ যুক্ত হচ্ছেন বেশ গ্যাপে বা বিলম্বে আবু হেনা রাজ্জাকী, সিনিয়র আইনজীবী। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। দর্শকরা প্রায় আপনাকে অনুভব করে, আপনার খোঁজ করে। যাক, হ্যাঁ। আপনার ব্যস্ততা, পেশাগত ব্যস্ততা বা অন্যান্য কারণে যুক্ত হতে পারেননি, আপনি আবারও এসেছেন এবং গুরুত্বপূর্ণ দুটি ইস্যু নিয়ে আপনার কাছে জানতে চাইবো। সেটি হচ্ছে, গত রাতে, গভীর রাতে যখন বাংলাদেশের মানুষ ঘুমিয়েছিল, তখন জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এই একটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। আরেকটি বিষয় আছে, আমি একটু পরে সেটি আপনার কাছে জানতে চাই। আগে এই বিষয়ের উপরে আপনার মতামতটা কি? হ্যাঁ, ধন্যবাদ ফিরোজ ভাই, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতার কাছে ক্ষমা চাচ্ছি। একচুয়ালি একটু দেরি হয়েছে, প্লাস আমি নিজে জ্বর এবং কাশিতে বেশ অনেকদিন সাফার করছি, রাফলি অ্যাবাউট 2 উইকস, 2 সপ্তাহ। তো যাই হোক, ক্ষমা প্রার্থী দর্শকদের স্মরণ করে। এই তো যাই হোক, সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আপনি যে প্রসঙ্গটা আনলেন, জেনারেল আজিজ প্রসঙ্গ, এটা এখন টক অফ দ্য কান্ট্রি বা টক অফ দ্য টাউন অথবা টক অফ দ্য চেম্বার, অফিস, আদালত, সর্বত্র। তো যদিও আপনাদের মতো লোক, আপনি ফিরোজ ভাই মতো লোক বা আমরা অনেকেই এটা নিয়ে আশ্চর্য হই নাই, কারণ এটা খুবই স্বাভাবিক এবং অনেক আগে পাওয়া উচিত ছিল। এই আর কি, সেই কারণে আমরা খুব একটা আশ্চর্য হচ্ছি তা না। বিষয়টা ওখানে নয়, বিষয়টা হচ্ছে কতগুলা খাত এখানে আনছেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে না শুধু, তার বদৌলতে তার পরিবারের উপরে একটা নিষেধাজ্ঞা আসছে, তারাও বিদেশ যেতে পারবে না, বিশেষ করে আমেরিকা। তো আমেরিকার যদি যাইতে না পারে, তাহলে আমেরিকার মিত্র দেশগুলো ন্যাচারালি এমবার্গের মধ্যে নিয়ে আসে, আমি যতটুকু জানি। তার মানে তার জন্য মোটামুটি পশ্চিমা ব্লকটা বন্ধ হয়ে গেল। জানি না তাতে তার কিছু আসে যায় কি আসে যায় না, বাট আমেরিকার থিওরি মোতাবেক তাকে চিহ্নিত করা হলো একজন দুর্নীতিবাজ হিসেবে। বিষয়টা হলো ওইখানে। আমরা যেমন আমেরিকা, আমাদের একটা লোক মারা গেলে কিংবা আমেরিকায় যদি বন্দুকের গুলিতে কেউ মারা যায়, আমরা যেমন তীব্র নিন্দা করি এবং সেটাকে যৌক্তিকভাবে আহ, মেনে নেই যে অন্যায় করছে, তো একইভাবে আমি মনে করি আমেরিকার তদন্তটাও, যেহেতু বাংলাদেশের সব মানুষের কথা, সেটা জাস্টিফাইড। তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি? জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস ক্ষুণ্ণ করার জন্য যা করা দরকার সেটা তিনি করেছেন। 2 নম্বরে আসেন, তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়ানোর জন্য কাজ করেছেন, এবং এই এড়ানোর জন্য কাজ করতে গিয়ে যা যা দুর্নীতি করা দরকার ছিল তিনি তাই করেছেন। এবং এটার জন্য অন্যতম হইল সরকারকে ক্ষমতা রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছে, ভূমিকা পালন করেছে। তারপরে এখানেই শেষ নয়, সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। এগুলো তার কিন্তু অভিযোগ। এবং ফিনিশিং এ যেটা বলছে, যুক্তরাষ্ট্র আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। অর্থাৎ এই কথাগুলো আমেরিকা কিন্তু নির্বাচনের আগে বলেছে, যে আমরা এদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, অংশমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দেখতে চাই। যদি এটা ব্যাহত হয় তাহলে ভিসা রেস্ট্রিকশনের আওতায় আনবে। এবং কাদেরকে আনবে? যারা এটা সহায়তা করবে। তো আজিজের বিরুদ্ধে যে বক্তব্যগুলো আসছে, সেটা বুঝাই গেল যে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করার ব্যাপারে, বাংলাদেশের প্রতিষ্ঠান নষ্ট করার ব্যাপারে, বিশেষ করে তার পরিবারের, তার দুর্নীতিবাজ ভাইদেরকে রক্ষা করার ব্যাপারে যা যা করা দরকার সবই করেছেন। তার পাশাপাশি তিনি সহযোগিতা করছেন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তো যেখানে সরকারকে টিকিয়ে রাখার জন্য, এটা এক ধরনের দুর্নীতি। কারণ গণতন্ত্র বঞ্চিত করতে হয়, নির্বাচনে প্রকৃত নির্বাচন না করতে দিয়ে রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আজিজ সাহেব একজন ব্যক্তি, উনি এখন রিটায়ার্ড, এটাকে বলা হয় সার্ভিসে যখন থাকেন অনেক কিছু থাকলে, না হলে চৈত মেশা কুদ্দু, তার কোনো রোল বাংলাদেশে এখনো আর নাই। কিন্তু আমেরিকা বার্তাটা কি দিল? এখন কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত উনি এবং ওনার পরিবার। উনি দেশের মানুষের কাছে একটা নোংরা, দুর্নীতিবাদ মানুষ হিসেবে আইডেন্টিফাইড হইলেন। কিন্তু এখানে শেষ নয়, আমেরিকা এখানে বার্তা কি দিল সেটা ইম্পর্টেন্ট। বার্তাটা হইলো এই, আমেরিকা বলেছে সম্প্রতি লুয়েসে, আমরা পিছনে তাকাবো না, সামনের দিকে তাকাবো। এটার বার্তাটা কি? এই সরকারি লোকেরা টকশোতে দেখে এটাকে ক্যাশ করে, পিছনে তাকাবো না মানে নির্বাচন মেনে গেছে। নো, পিছনে তাকাবো না, তাকাবো না মানে হচ্ছে যে সিদ্ধান্ত দিয়ে দিছি পিছনের ঘটনা নিয়ে, ওটা আর তাকানোর দরকার নাই, পরিবর্তন হবে না। আমরা বলেছিলাম নির্বাচন যদি সঠিকভাবে না করে, যদি হয়, তাহলে যা করার আমরা করব,
তাই পিছনে তাকানোর প্রয়োজন নাই, আমরা সামনে যাব, কারণ পিছনেরটার ব্যাপারে তো কাজ চলতে থাকবে। যার একটা প্রমাণ হলো জেনারেল আজিজের বিরুদ্ধে এই যে নিষেধাজ্ঞা খুব বলেছিল ইন্টারেস্টিং যে ব্যাপার দেখেন, 2021 সালে এই প্রসঙ্গটা আসলো, আহ, হ্যাঁ, আল জাজিরা রিপোর্ট করলো ঠিকই, হ্যাঁ, কিন্তু দেখেন আল জাজিরা যা যা বললো তার ভাইদের হ্যাঁ, সাথে তার যেই মানে কি বলে তাদের নাম পরিবর্তন করা, তারপরে হুম, সামরিক ওই কন্ট্রাক্ট গুলো, চুক্তিগুলোর ব্যাপারে সহযোগিতা করা, ঠিক সেই বিষয়গুলোকেই কিন্তু এন্ডোর্স করলো এই হ্যাঁ, ম্যাকমিলা। এটার মানে হচ্ছে যে আল জাজিরা বিভাগ আমাদেরকে সতর্ক করছিল। কিন্তু আমরা হ্যাঁ। এমন ক্ষমতা লোভী, আমরা এমন ক্ষমতা লোভী যে আমার ক্ষমতায় থাকতে হলে যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করতে হয় ধ্বংস করে ক্ষমতায় ছিলাম, তাই আমরা আজিজ সাহেবকে কিছু বলতে পারিনি। আর একটা কথা বলি, এই যে পিছনে তাকাবো না আমেরিকা বলতেছে, আর তার মানে আওয়ামী লীগের লোকজন বলে পিছনে তাকাবে না মানে নির্বাচন মেনে নিছে। নো, পিছনে তাকাবো না মানে আওয়ামী লীগ আমেরিকা কি কখনো বলেছিল যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তাইলে আমরা তার সাথে কূটনৈতিক, রাজনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করব? এইটা বলছিল? বলেনি। বলছিল যে আমরা ভিসা নিষেধাজ্ঞা দিব, রাজনৈতিক কূটনৈতিক কর্মকাণ্ড তো করবোই। এবং এখনো আমেরিকাকে আমরা তো ওয়াচ করি, ইনক্লুডিং গভর্নমেন্ট। আমি যদি সরকার হইতাম, আর যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ওবায়দুল সাহেব কথা বলে, বাংলাদেশে ঢুকতে দেয় কেন তাকে? বুলশিট, মুখরোচক আলোচনা। পিছনে যা বলেছি, এবং এই আমেরিকা এটা দিয়ে প্রমাণ করলো কি, এই বার্তাটা কি দিল, যে পিছনে যা বলেছি সেটা চলমান আছে। তারই বহিঃপ্রকাশ হলো আজিজ সাহেবের উপরে ভিসা নিষেধাজ্ঞা। আরো বহু সাহেব হয়তো দিয়ে দিছে, আমরা অনুমানও করতে পারি কারা পাইতে পারে। নাম বললে রক্ষা নাই। এখন আজিজ সাহেবের নাম বলতে পারি কেন? এটা ইট হ্যাজ বিকাম পাবলিক বাই স্টেট ডিপার্টমেন্ট অফ আমেরিকা। এই কারণে আমরা এখন বলতে পারতেছি। শুধু তাই নয়, এই এমবার্গোতে কি হয়েছে, কি বার্তা দিল? দেশের 70 থেকে 80 ভাগ মানুষ খুশি হয়েছে, এবং তাতে কিন্তু কোনো লাভ নাই তাদের। কিন্তু খুশি হয়েছে কেন? যে দেশটাকে লুটে পুটে দুর্নীতি বা আশ্রয় নিয়ে দেশটাকে ধ্বংস করেছো, তাই সাধারণ মানুষ খুশি এই এমবার্গোতে, কারণ আমরা কিছু করতে পারি না। আবার সাধারণ মানুষ যদি খুশি থাকে, তাহলে অন্য কোনো রাষ্ট্রের এখানে কাজ করতে সুবিধা হয়, যার জন্য আপনি আমেরিকার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। বাংলাদেশের সরকারের সাথে বহু দেশ কাজ করে, সরকারের সাথে, কিন্তু আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি সরকারের সাথেও কাজ করতেছে, আবার জনগণের মনের খোরাকটাও দিয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এবং যতজন রেস্ট্রিকশন দিবে, দেশের সাধারণ মানুষ খুশি হবে, কারণ দেশের সাধারণ লোকের 1 লাখ 2 লাখ টাকা করে ব্যাংকে রাখার টাকাগুলোকে লুটে পুটে আপনারা নিয়ে গেছেন এবং বহাল তবিয়তে আছেন। আর একটা বিষয় হলো, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রমাণ আবার সরকারকে স্মরণ করাই দিল যে তুমি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করনি। এটা আবার স্মরণ করে দিল। এই পাশাপাশি প্রসঙ্গটা কিন্তু আবার নির্বাচনের, ঝুলে থাকলো এখনো। হ্যাঁ, আবার ঝুলে থাকলো, মানে ওনার মাপ নাই। তুমি কাজ করতে আমার সাথে বাধ্য, মানে ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক কাজ করতে তারা তো শুদ্ধ ভাষায় বলে, আর আমি বলতেছি আমেরিকার সাথে কাজ করতে বাধ্য, নো অপশন। এখন আসেন, বাংলাদেশে নির্বাচনের আগে আমরা 3টে দলের, 3টা গ্রুপের খুব প্রতিশ্রুতি পেয়েছিলাম। একটা হলো বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল? যে তত্ত্বাবধায়ক অধীনের সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে, নির্বাচনে যায়নি। আচ্ছা, আমেরিকা কি বলছিল? অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় তাহলে আমরা ভিসা নিষেধাজ্ঞা দিব। সেটাও তারা দেওয়া শুরু করছে। ওটাও ছিল তাদের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিশ্রুতি, রক্ষা করছে। রক্ষা করে নাই আওয়ামী লীগ। তারা বলেছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিব, আমরা দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আমরা ব্যাংকের সংস্কার করব, ইত্যাদি ইত্যাদি। সমানে ব্যাংকগুলোকে মার্চ করাই দিচ্ছে, একটার সাথে আরেকটা মিলাই দিচ্ছে ব্যাংকের দুর্নীতি লুকিয়ে রাখার জন্য। পাশাপাশি একটা দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো বিচার করে নাই, কোনো স্টেপ নেয় নাই। ইভেন পার্লামেন্টে সুমন সাহেব আমি দেখি দুর্নীতি নিয়ে অনেক কথা বলেন। দুর্নীতি নিয়ে কথা হলে আপনার লাভ কি? আমার কাছে এখন মনে হয় লাভ একটা আছে, সে দুর্নীতি নিয়ে কথা বলবে, আর যাদের বিরুদ্ধে বলে তারা প্রধান নির্বাহীর পায়ের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে, আমাদের রক্ষা করুন, এবং এতে তার ক্ষমতা পাকাপোক্ত হবে। আমার কাছে এর বাইরে আর কিছুই মনে হয় না। কেননা পার্লামেন্টে যখন সুমন সাহেব দুর্নীতির কথা বলে, যেটা আমরা 3 বছর যাবত করে আসছি, তারপরে কোনো স্টেপ নেয় না, তার মানে হচ্ছে সমস্ত দুর্নীতিবাজের তালিকা একে একে প্রকাশ করবে সুমন সাহেব এক্স ওয়াই জেড, আর ওই সব লোকগুলা গিয়া প্রধান নির্বাহীর পায়ের কাছে পড়বে। এটাই বোধহয় একমাত্র প্ল্যান। এই আমার কাছে মনে হয় এই ভিসা রেস্ট্রিকশন দিয়ে এগুলো হলো টোটাল বার্তা। অনেক এই ধন্যবাদ। হলো। দ্বিতীয় আরেকটি বিষয়, এই যে সমসাময়িক ব্যাটারি চালিত অটোরিকশা হঠাৎ করে কেন বন্ধ করা হলো, তারপরে রিক্সা চালকরা যেভাবে রাস্তায় ক্ষুব্ধ হলো, তারপরে আবার ঘোষণা করা হলো না চলবে।
তো কেনই হঠাৎ করে বন্ধ, কেনই আবার মানে চালু করার ঘোষণা, এর মধ্য দিয়ে কি প্রমাণ হয়? এর ভিতর দিয়ে অনেকগুলো বার্তা আছে। আমার কাছে মনে হয় দুটো বার্তা তো খুবই গুরুত্বপূর্ণ এখানে। আপনি যদি লক্ষ্য করেন এটা দেখবেন 2021 সালে কিন্তু প্রায় 40 লাখ ইজি বাইক এবং অটো রিক্সা নিয়ে চলে, 40 লাখ রাফলি। এটা জরিপ কোথাকার আমরা জানি না, পত্রিকায় আছে। তার উপরে একটা হাইকোর্ট জাজমেন্ট দিছিল 2021 সালে, কি, যে এগুলা চলতে পারবে না। তো 2021 সালের পর 2024-এর আজকে থেকে 4 দিন আগে পর্যন্ত চলছে, তার মানে কি, হু কেয়ার্স? হাইকোর্টের এই রায়টাকে কেয়ার করে কে? কারণ হলো হাইকোর্ট আদেশ দিয়ে বসে থাকে, এটা এক্সিকিউট করার জন্য নির্বাহী বিভাগের কাছে আসে। আর নির্বাহী বিভাগের কাছে যখন আসে, এটা লাস্ট ইউনিট হলো মাঠে ট্রাফিক পুলিশ বা পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে বন্ধ হয়নি কেন? বন্ধ হয়নি এই কারণে, না মানলে কি হবে? এবং এই 40 লাখ অটোরিকশা কেন চললো, কিভাবে চলতে পারলো হাইকোর্টের আদেশ ছাড়াও? মানে নিষেধ থাকা সত্ত্বেও, এটার একটা মাত্র কারণ আমরা জানি, চাঁদাবাজি হয়। সেই চাঁদাবাজিটা কোথায় কোথায় ভাগ করে কারা কারা নেয়, এটা আমার কাছে মনে হয় না খুব খুলে বলতে হবে। এটার মানে এই না যে বিএনপি ক্ষমতায় থাকলে এটা হইতো না, একই জিনিস হইতো। কারণ মোটামুটি রাজনীতিবিদদের এই সমস্ত চরিত্রগুলা একই, এই চাঁদাবাজি। এর সাথে যারা সক্রিয় ভূমিকা পালন করে, নির্বাহী বিভাগের লাস্ট ইউনিট যাদের কথা বললাম, তারা সম্পৃক্ত না থাকলে এটা হয় না। এখন 40 লক্ষ এই অটোরিকশা বা ইজি বাইক যদি উঠে যায়, আপনার প্রতিদিন গড়ে 30 টাকা যদি আসে, কত টাকা আসে চিন্তা করে দেখুন। সেই টাকা হুম। থেকে বঞ্চিত হবে। এখন আসেন, ট্রিক্সটা হলো কোথায়? হঠাৎ করে ওবায়দুল কাদের সাহেব 3-4 দিন আগে বলে ফেললেন এটা বন্ধ। তার মানে হাইকোর্ট যখন বললো তার বন্ধ হলো না, তার মানে বিচার বিভাগের আদেশ এই সরকারের কাছে তুচ্ছ এবং জিরো। কিন্তু ওবায়দুল কাদের হুম। সাহেব যখন বললেন, তখন বন্ধ হতে গেল। বন্ধ হতে যাওয়ার পর কি হইলো? পরের দিন আবার মাঠে আন্দোলন হইলো। কি আন্দোলন? মিরপুর 10, 11, 12 ব্লক করে ফেললো। হুম। হুম। কোনো যান চলাচল করতে পারে না, মাঠে নেমে আসলো তারা। ওখানকার পল্লবী থানার এসি বলল, এসি এসি বলল কি, আমরা ফিল্ডে আছি, আমরা দেখতেছি, পরে জানাবো। আপনি দেখেন লক্ষ্য করে, বিএনপির যত আন্দোলন হয়েছে, পান থেকে চুন খসলে পুলিশ হুম। এমন ভাবে গেছে, মনে হয় যে বিএনপির লোকগুলা বা বিরোধী দলের লোকগুলা তাদের ডাইরেক্ট শত্রু। কিন্তু হুম। হুম। আমরা তো দেখলাম, যেই ঘটনাটা ঘটলো, এখন মধ্যে একটা লোক গ্রেপ্তার হয় নাই। কারণ তুমি হাইকোর্টের আদেশ মানতেছো না, হাইকোর্ট বলছে চলতে পারবে না। ওবায়দুল কাদের সাহেব বলার পর কার্যকর হতে লাগলো। তারপরে কি হলো? ট্রাফিক পুলিশ বক্স জ্বালাই দিল। বাংলাদেশ পুলিশ ডায়লগ দেয় বিএনপির আন্দোলনের সময়, দেশের জানমাল রক্ষা করার নৈতিক দায়িত্ব পুলিশের। আপনাদের হুম। চোখের সামনে ট্রাফিক পুলিশ বক্স জ্বালাই দিল, আপনারা তো কাউকে গ্রেফতার করেননি। কারণ ওই যে যারা মধ্যস্বত্বভোগী, তার ভিতরে তালিকায় যারা যারা আছেন, তারা বোধহয় চোরে চোরে মাসতুতো ভাই। এবং আমার কাছে মনে হয় পরোক্ষভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে, যে না হয়তো বিশাল ইনকাম ছুটে যায়। আবার আমার কাছে মনে হয় প্রধান নির্বাহী চট করে বলে দিলেন কি, এই অটোরিকশা চলবে। কেন চলবে? গরিব লোক, সাধারণ মানুষ এতে আমার কাছে মনে একটা পপুলারিটি অর্জন করতে চেয়েছেন। কারণ দেশের কোনো পপুলারিটি নাই এখন। জনগণ যদি, সাধারণ জনগণ দিয়েই পপুলারিটি প্রমাণ হয়, কারণ ডাকলে পরে মাঠে তারাই নামে। কোনো কর্পোরেট মাঠে নামবে না, আপনার কোনো এমপিও মাঠে নামবে না। মাঠে দেখাইতে হলে ওই রিক্সাওয়ালা লাগে, ওই অটো চালক লাগে। একটা সস্তা পপুলারিটি নিতে গেছেন। আমার কাছে মনে হয় অটো চালকরাও সেটা বুঝছে। সবচেয়ে বড় কথা হইলো এই, যে হাইকোর্টের জাজমেন্ট হাইকোর্টের জায়গায় পড়েই থাকলো। ওবায়দুল কাদের সাহেবের ডায়লগের পর একটু বন্ধ হইতে গেল, এবং প্রধান নির্বাহী এসে বললেন চলবে। তার মানে বিচার বিভাগের রায়ের কোনো রোলই এখানে নাই। এখানে প্রধান নির্বাহী যারা আছেন, নির্বাহী বিভাগের প্রধান যিনি, মানে সবার উপরে তিনিই সত্য। তাই প্রশ্ন থাকে, কে হারলো, কে জিতলো, বিচার বিভাগ নাকি নির্বাহী বিভাগ? মানে এই বিষয়গুলা আমাকে খুব পীড়া দেয়। একটা দেশের যখন অফিসিয়ালি, দালিলিক ভাবে প্রমাণ হয় যে বিচার বিভাগের ঊর্ধ্বে নির্বাহী বিভাগ, তখন তো পরিষ্কার যে হুম। এই দেশে কোনো আইনের শাসন নেই, যেটা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সরকার প্রধান স্টাবলিশ করলেন। বরং উচিত ছিল, আমি যদি সরকারে থাকতাম, আমার উচিত উচিত হচ্ছে এরকম, যাচ্ছে এরকম একটা জাজমেন্ট আছে হাইকোর্টের, তাদেরকে বিবেচনার জন্য এটা অ্যাপিলেট ডিভিশনে যাওয়া যায় কিনা। আমাদের তো সব নাটক। সুতরাং অ্যাটর্নি জেনারেলকে যদি বলা যাইতো যে তুমি তাড়াতাড়ি অ্যাপিলেট ডিভিশনে যাও, এবং এটা গরিব দুঃখী মানুষ বঞ্চিত হচ্ছে, কি করা যায়, দেখা গেল চেম্বার জাজের কাছে গেলেই ওটাকে স্থগিত করে দিত, চলতে থাকতো অটো রিক্সা। কিন্তু তা না করে দুইটা জিনিস উনি বার্তা দিলেন। এক, হাইকোর্ট রায় দিলেই সরকারের কিছু আসে যায় না। দুই,
আহ, আদালতের রায়কে সরকারি আদেশে, মানে নির্বাহী আদেশে স্থগিত হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। এটাই মনে হয় বার্তা। ধন্যবাদ ফিরোজ ভাই। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবু হিনা রাজ্জাকের বিশ্লেষণ। আশা করি এই সমসাময়িক বিষয় নিয়ে তিনি আবারও যুক্ত হবেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।